প্রথম দেখায় মেয়ে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের। 1 টাকাও যৌতুক নেবে না জানায় তারা। তারা সেদিন মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়, তবে মেয়ের বাবা রাজি হয় না। সে ছেলের বাড়িঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিয়েতে আগতে চায়। ছেলের পরিবারও রাজি হয়ে যায় মেয়ের বাবার কথায়। মেয়ের বাবাকে দাওয়াত দিয়ে যায় ছেলের বাবা। যথারীতি 1 সপ্তাহ পর মেয়ের বাবা তার ভাই ভাতিজাকে সাথে নিয়ে ছেলের বাড়িতে যায়। ছেলের বাড়িঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর বিয়েতে মত দেয়। কিন্তু তখন ছেলের বাবা জানায়, আমরা যৌতুক চাই না, ছেলেকেও কিছু দিতে হবে না, কিন্তু মেয়েকে স্বর্ণের চেন আর হাতের বালা দিতে হবে, আর আমরা ছেলের বউকে সাজিয়ে নিয়ে আসব। মেয়ের বাবা তাতেও রাজি হয়ে যায়, যেহেতু ছেলে আর তার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো। ছেলের ভালো জব আছে, স্যালারিও বেশ মোটা অঙ্কের। বিয়ের ডেট ফিক্স করে মেয়ের বাবা, চাচা, ভাই বাড়ি ফিরে আসে। মেয়ের নাম তানিয়া সুলতানা। বাবা মায়ের বড় মেয়ে, ছোট একটা বোন আছে তামান্না, তমা। ভাই নেই। তানিয়া এবার এইচএসসি পরীক্ষা শেষ করেছে, রেজাল্ট বের হয়নি এখনও। ছোট বোন ক্লাস 8-এ পড়ে, আর ছেলের নাম আরাফ আহমেদ। বাবা মায়ের মেজো ছেলে, বড় ভাই আছে আমান আহমেদ, ছোট ভাই আদনান আহমেদ, সবার ছোট বোন মরিয়ম আক্তার। সপ্তাহের পর গরু জবাই করে বিশাল অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেন তন্ময় ইসলাম। আত্মীয় স্বজনের বাড়ি ভর্তি, সকলে কোলাহল, গমগমে পরিবেশ। বিয়েতে যে ছেলের পক্ষ হতে মেয়েকে শুধু স্বর্ণের 1 জোড়া কানের দুল দেওয়ার কথা হয়, 8 আনার, আর কোনো কিছু দেওয়া হয় না। ছেলের পক্ষে সবাই বধূবেশে তানিয়াকে দেখে অনেক প্রশংসা করে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, যেমন গায়ের রং তেমন চেহারা। ওদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা তানিয়া। বিয়ে পড়ানোর শেষে পুত্রবধূ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় বরপক্ষ। বিয়ের 1 মাস পর থেকে তানিয়া বুঝতে পারে তার শাশুড়িমা উপরে যতটা ভালো সেজে আছে ততটা ভালো সে নয়। ওর কাছে এসে বড় ছেলের বউয়ের নামে সমালোচনা করে, আবার বড় ছেলের বউয়ের কাছে গিয়ে ওর নামে সমালোচনা করে। তানিয়া নিজের কানে শুনেছে শাশুড়িমাকে ওর নামে সমালোচনা করতে। শুধু তাই নয়, ও শাশুড়িমা আশেপাশে প্রতিবেশীদের নামেও সারাদিন সমালোচনা করতে থাকে। প্রতিবেশীদের থেকে প্রতিবেশীদের জন্য ওনার বেশি টেনশন। সারাদিন কে কী করলো, কার কী হলো, সে সব খবরে তার কাছে। অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। নতুন বউ তানিয়া নিজের পরিবার, বাড়িঘর, আপনজন ফেলে শ্বশুরবাড়িতে আসতে না আসতেই শাশুড়িমায়ের চোখে খারাপ হয়ে গেছে। অথচ বিয়ে হয়েছে মাত্র 8-10 দিন হয়েছে। বিয়ের 2 দিন পর থেকে তানিয়া নিজের হাতে রান্নাবান্না করে, ঘরের যাবতীয় কাজও করে, যেন শাশুড়িমা কিছু বলতে না পারে। ওর বড় যা কোনো কাজে করতে আগায় না, ছেলেকে নিয়ে সারাদিন নিজের রুমে বসে থাকে। খাওয়ার সময় শুধু রুম থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার রুমে ঢুকে যায়। ওর ভাসুর সিঙ্গাপুর প্রবাসী, দেবর কাতার প্রবাসী, ওর হাজবেন্ড কোম্পানিতে জব করে। ননদের বিয়ে হয়ে গেছে আগেই। বাড়িতে 6 জন মানুষ, 6 জনের 2 বেলা রান্নার তানিয়ার ঘাড়ে এসে পড়েছে। ভাসুরের ছেলেটা ছোট, 4 বছর, তার জন্য আলাদা খাবার রান্না করতে হয়। শাশুড়িমায়ের তবু অভিযোগের শেষ নেই। একটু বসে থাকতে দেখলে তার শরীর জ্বলে ওঠে। সারাদিন কাজ করতে হবে, তার কথা এমন যে কাজ না থাকলে কাজ করতে হবে। একটু 19-20 হলে খিটখিট করে, সামনে কিছু না বললেও আড়ালে দাঁড়িয়ে গালিগালি করে বিশ্রী ভাষায়। তানিয়া কয়েকবার শুনেছে নিজের কানে। কিছুদিন পর বুঝতে পারে তার শাশুড়ি এমন আচরণের কারণ। তানিয়ার বাবা মেয়ের বিয়ের পর থেকে মেয়ের ঘর ভর্তি কোনো ফার্নিচার দিল না, তার ছেলেকে কেন বাইক দিল না, মেয়েকে কেন আরও স্বর্ণের জুয়েলারি দিল না। বাড়ির জায়গাটুকু বাদে আর জায়গা জমি নেই, মেয়েকে ভবিষ্যতে কিছুই দিতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে সারাদিন গুজুর গুজুর ফুসুর করে তানিয়ার সাথে খারাপ ব্যবহারও করতে শুরু করলো। অথচ তারা তানিয়ার বাবার সামর্থ্য অবস্থা দেখেই তানিয়াকে বউ করে এনেছে। তানিয়ার বাবার ইনকাম উপযুক্ত, বড় ছেলে নেই, তার একার ইনকামে পরিবার চলে। তার অঢেল সম্পদও নেই। নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েকে স্বর্ণের চেন, হাতের বালা সহ আরও অনেক কিছু দিয়েছেন। তানিয়া শুনেছে ওর আর বাবার বাড়ি থেকে বড় যাকে একটা কানাকড়িও সুতোও দেয়নি। অথচ তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। তবু চুপচাপ সব কিছু সহ্য করে যায় তানিয়া, কারণ ওর হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। এই অল্প দিনের মধ্যে তানিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। মানুষের শান্ত স্বভাবের, সেই সাথে মনের দিক থেকে অনেক ভালো। তার কোনো অভিযোগ নেই তানিয়াকে নিয়ে, বরং অনেক খুশি তানিয়াকে নিজের বউরূপে পেয়ে। একটু লাজুক প্রকৃতির ছেলেটাও বটে। তানিয়াও ওর হাজব্যান্ডকে ভালোবেসে ফেলেছে। তার কেয়ারিং মনোভাব তানিয়াকে মুগ্ধ করে। সকালে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যার আগে ফেরে। সারাদিন তানিয়া শাশুড়ি আর বড়জায়ের সাথে থাকতে চায়। বড়জা ভীষণ চালাক চতুর মহিলা, তানিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর নিজের সব কাজ ওকে দিয়ে করিয়ে নেয়। নিজে সারাদিন বসে বসে ফোনের স্ক্রিনে ডুবে থাকে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়।
তানিয়া আর ওর হাজব্যান্ডের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠছে। তানিয়া বলতে পাগল ওর হাজব্যান্ড, অনেকটা রোমান্টিকও বটে লোকটা। আগের মতো আর লাজুকতা নেই। বউকে একা পেলেই যখন তখন চেপে ধরে চুমু খায়। তানিয়া রাগারাগি করলে লাভ নেই, সে নিজের মর্জির মালিক। সে এমন সময় চেপে ধরে যখন কারো আসার কোনো সম্ভাবনা নেই। রাগারাগি করলে আরাফের পাগলামিগুলো ভালো লাগে তানিয়ার। সব মেয়েই চায় এমন একজন লাইফ পার্টনার। কিন্তু এই সব কিছুর মাঝে তানিয়ার ভীষণ খারাপ লাগে শাশুড়ি মায়ের কথাগুলো। এমনভাবে সে কথাগুলো বলে যে তানিয়ার কলিজা ফেটে যায়। কিছু বলতে পারে না, সহ্যও করতে পারে না, তবু চুপ করে থাকে, কাউকে বলে না। যখন ওর বাবা মা তুলে গালিগালাজ করে তখন তানিয়ার মরে যেতে ইচ্ছা করে। তার বিশ্রী ভাষা তানিয়ার কানে গরম সীসা ঢালার মতো। যখন ফকিন্নির বাচ্চা বলে গালি দেয় তখন তানিয়া চিৎকার করে বলতে ইচ্ছা করে, আপনারা তো বাবা মার এর অবস্থা দেখেই আমাকে এনেছিলেন, দেখতে গিয়ে আমাকে বউ করে নিয়ে আসার জন্য উতলা হয়ে উঠেছিলেন, তাহলে এখন এত অভিযোগ কেন? কেন আমার সামনে আমার বাবা মাকে তুলে গালাগালি করেন? আমাকে বকতে গেলে কেন আমার 14 গোষ্ঠীকে টেনে আনেন? বলতে ইচ্ছে হলো বলতে পারে না তানিয়া। বললে শাশুড়িমা বলবে বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, তাতেই মুখে তর্ক তর্ক, আরও বেশি গালাগালি করবে। তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির যত কাজ করতে পারে তাই করে। রান্না করা, থালা বাসন ধোয়া, ঘর মোছা, শ্বশুর শাশুড়ির কাপড় চাপড় ধুয়ে দেয়। তবুও নাকি তানিয়া কোনো কাজ করে না। অথচ তানিয়ার বড় যা কোনো কাজ করে না। তবু তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। কারণ তাকে কিছু বলতে গেলেই সাথে সাথে তার হাজব্যান্ড আমানকে সব বলে দেয়। আর আমান ফোন করে মায়ের সাথে রাগারাগি করে। ছেলের ভয়ে কিছু বলার সাহস পায় না শাশুড়ি আসমা বেগম। মেজো ছেলের বউ চুপচাপ শোনে, কাউকে কিছু বলে না। আরাফের কাছে কোনো অভিযোগ করে না, সেজন্য আরও সাহস পায় আসমা বেগম। আরাফ ও মায়ের এই রূপ সম্পর্কে অবগত নয়। ওর সামনে আসমা বেগম দুধে ধোয়া তুলসী পাতা। তার মতো ভালো শাশুড়ি দুনিয়াতে আর দুটো নেই। এই কারণে আরও কিছু বলে না তানিয়া আরাফকে। বললে হয়তো আরাফ বিশ্বাসই করবে না। মা এর সম্পর্কে এমন কিছু জানতে পারলে কষ্ট পাবে, কারণ আরাফ ওর মাকে অনেক ভালোবাসে। দিনের পর দিন শাশুড়ি মায়ের মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় 19 বছর বয়সী তানিয়া। নিজের ভিতরের কথাগুলো কাউকে বলতে পারে না। বাবা মাকে কিছু বললে ও না, কারণ তারা শুনলেও কষ্ট পাবে, টেনশন করবে। আরাফকেও কিছু বলতে পারে না। হাজার মন খারাপের মাঝেও মুখে হাসি ফুটে থাকে। সারাদিন কষ্টগুলো বিলীন হয়ে যায় আরাফের ভালোবাসা পেয়ে। আরাফ ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মাঝে মাঝে ওদের মুখ দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। হাসি মুখে না করে তানিয়া কিছু হয়নি। বউয়ের মিথ্যে হাসি ধরতে পারে না আরাপ। এভাবে দিন এগিয়ে যায়। দেখতে দেখতে 2020 সালের বাংলাদেশের মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে যায়। লকডাউন ঘোষণা হয়ে যায়, ঘরবন্দি হয়ে যায় পুরো দেশবাসী। আরাব জব পাওয়ার পর থেকে নিজের ইনকামের সব টাকা বাবার অ্যাকাউন্টে জমা করে দিত। শুধু নিজের হাত খরচের জন্য অল্প কিছু টাকা রেখে দিত নিজের কাছে। করোনার সময় আরাব বুঝতে পারে কত বড় ভুল সে করে ফেলেছে এতকাল ধরে। করোনার সময় ওর হাত ফাঁকা, একটা কানাকড়িও নেই হাতে, জব নেই, স্যালারি নেই। সব টাকা বাবার অ্যাকাউন্টে। অতি প্রয়োজনে বাবার কাছে 100 টাকা চাইলেও টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ। বাবা রাগে দৃষ্টির শিকার হয়েছে, তবু নিশ্চয় বাড়াব। উপায় নেই, টাকার তারই প্রয়োজন। অন্য কারো কাছে হাত পাততে সে পারবে না। বাবার অ্যাকাউন্টে তো ওর নিজের টাকাই, সেই টাকা চাইতে লজ্জা কোথায়? তাই তো চাইতো সেই টাকা। দেখতে দেখতে রমজান মাস চলে পেরিয়ে ঈদ চলে আসে। বউকে নতুন কাপড় চোপড় কিনে দেবে ভেবেছিল। বিয়ের পর প্রথম ঈদ। তানিয়া আরাবকে অনেকবার না করে তার কিছু লাগবে না। মায়ের লম্বা লম্বা ভাষণ শোনার পর আর কিনে দেয় না আরাব নিজেও। সেদিন মলিন চোখে তানিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়েছিল আরাব। মেয়েটা বিয়ের পর আজ অব্দি নিজের মুখে কিছু চায়নি। আর একদিন বাকি ঈদ আছে, চুল দাড়ি কাটতে হবে। আরাপের হাতে টাকা নেই। মাথা নিচু করে তবুও বাবার কাছে আবার টাকা চাই। খুচরো টাকা না থাকায় 500 টাকার একটা নোট দিয়ে দেয়। চুল দাড়ি কাটিয়ে সেই টাকা বেঁচেছিল, সেটা আর ফেরত দেয় না আরাপ, নিজের কাছে রেখে যায়। সেটা নিয়ে আরাপের বাবা মাজহার ইসলাম রেগে থাকেন। মুখ ফুটে ছেলের কাছে বেঁচে যাওয়া টাকা চাইতেও পারে না, কিছু বলতে পারে না। শ্বশুরের কথা আর আচরণে তানিয়া বুঝতে পারে টাকা ফেরত না দেওয়ায় এমন করছেন। তানিয়া আরাবকে বলে টাকাটা ফেরত দিয়ে দিতে, তবে আরাব ফেরত দেয় না। ঈদের দিন ঈদের সালাম আদায় করতে যাওয়ার সময় আরাব ওর বাবাকে ডাকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। তবে মাজার ইসলাম নিজের রুম থেকে বেরোয় না, নামাজ আদায় করতেও যায় না। মাত্র কয়েকশো টাকার জন্য সে নামাজ আদায় না করে রুমে বসে ফুঁসতে থাকেন। অথচ গত 2 বছর ধরে স্যালারির সব টাকা আরাব তার অ্যাকাউন্টে দিয়েছে। যখন যত টাকার প্রয়োজন হয়েছে তুলে তুলে খরচ করছে। আরাব 2 সপ্তাহ করেনি। এখন সে জবলেস, হাতে টাকা নেই। নিজের ইনকামের টাকা নিজে খরচ করবে তাও পারবে না। ছোট থেকে আরাব পরিবারের সাপোর্ট ছাড়া পড়াশোনা করে গেছে। টিউশনি, পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ করে পাশাপাশি বাড়িতেও কিছু টাকা দিয়েছে। বাড়ির সবাই চেয়েছে আরাব পড়াশোনা করে সময় অপচয় না করে বিদেশে চলে যাক, কিন্তু আরাব যায়নি। বাড়ি থেকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো পড়াশোনার মতো ফালতু বিষয়ে তা ছেড়ে
প্রবাসে পাড়ি জমাক, তাহলে বিদেশ থেকে মাসে মাসে ডলার আসবে। কিন্তু আরাপের জেদের সাথে পারেনি কেউ। আরাপ নিজের প্রচেষ্টায় এত দূর এসেছে, আর এখন জবলেস থাকায় বাবার কাছে হাত পেতে পেতে 200 টাকা করে নিতে হচ্ছে। তাতেও বাবার মুখের দিকে তাকানো যায় না, যেন তার ইনকামের টাকা আরাপ ছিনিয়ে নিচ্ছে। তাদের ধারণা আরাপের কাছে টাকা থাকা সত্ত্বেও আরাপ ওনাদের কাছে চায়। আরাপের বেতনের সব টাকা তাদের দিয়ে দেয়। শ্বশুর শাশুড়ি গালাগালি কানে ভেসে আসে তানিয়ার। ওর জন্যই নাকি আরাপ টাকা ফেরত দেয়নি, ওই নাকি দিতে নিষেধ করছে। ঈদের একটা দিনও শ্বশুর শাশুড়ির কথায় আঘাত থেকে রেহাই পায়নি তানিয়া। তানিয়ার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ গরম নোনা জল। ঈদের দিন মনটা খারাপ কেটে যায় তানিয়ার। আরাপও বুঝতে পারে সব কিছু, তবুও চুপ করে থাকে। ঈদের দিন কোনো ঝামেলা, রাগারাগি, রেষারেষি চায় না। আরাপ বরাবর শান্তিপ্রিয় মানুষ। ঈদের পর দিন ছোট বোন মরিয়ম আসে জামাই নিয়ে বাবার বাড়ি ঘুরতে। সেই সুবাদে ভালো মন্দ রান্না করতে বলে আসমা বেগম। রান্নার জন্য সকল কিছু গুছিয়ে দেয় তানিয়া। আজ বড়জা রান্না করবে। যেদিন মাংস, পোলাও, বিরিয়ানি বা ভালো মন্দ রান্না করা হয়, সেদিন বড়জা রান্না করে নিজের পছন্দ মতো। তবে তাকে সব গুছিয়ে দিতে হবে রান্নার জন্য। সে শুধু রান্নাটাই করবে, অন্য কিছু না। শাশুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা দিয়ে রান্না করা খাবার খাবে না। তার পাটায় বাটা মশলা ছাড়া তরকারি ভালো লাগে না। বেশি করে বেটে ফ্রিজে রেখে দিলেও ভালো লাগে না। রোজ রোজ টাটকা বাটতে হবে, তারপর রান্না করতে হবে সেই মশলা দিয়ে। তাই বাধ্য হয়ে তানিয়া রোজ শিলপাটায় মশলা বাটে। আজকেও মশলা বেটে পেঁয়াজ মরিচ সহ রান্নার সব উপকরণ গুছিয়ে দিল। বড়জায়ের পাশে দাঁড়িয়ে রইল। বড়জা রান্নার চুলোয়, আর তানিয়া এটা সেটা এগিয়ে দিচ্ছে। রান্না শেষে তানিয়া সব কিছু গুছিয়ে ডাইনিংয়ে রাখে। নোংরা অপরিষ্কার থালা বাসন, হাঁড়ি পাতিল, সসপ্যান, কড়াই, ফ্রাই প্যান ধুতে শুকোতে দেয়। বড়জা রান্না শেষ করে নিজের রুমে চলে গেছে। রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখে গোসল করতে যায় তানিয়া। 2টোর পর ডাইনিং রুমে উপস্থিত সবাই। জগ ভরে পানি এনে টেবিলে রেখে তানিয়া। আসমা বেগমের মেয়ের জামাই মাজহার ইসলাম আর আরাবকে খাবার বেড়ে দেয়। বড়জা নিজের ছেলের জন্য দেখে দেখে ভালো ভালো মাংসের ডিম, পোলাও প্লেটে বেড়ে নিয়ে নিজের রুমে এগিয়ে যায়। যেই পরিমাণ খাবার বেড়ে নিয়ে গেছে, সেই খাবার তার ছেলে 3বারও খেয়ে শেষ করতে পারবে না। স্ত্রীকে রেখে খেতে ইচ্ছে না করলেও মুখ বুজে খেয়ে নেয় আরাপ। যেহেতু মা ভাবি খায়নি, তাদের সাথে খাবে। 4জন খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে বসার রুমে চলে যায়। তানিয়া এটাও প্লেট বাটি নিয়ে ধুয়ে নিয়ে আসে। বড়জা খালি প্লেট হাতে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। খাবার বাড়ার সময় দেখা যায় অল্প তরকারি আছে। খাসির মাংস পুরোটাই শেষ, একটা ডিমও নেই। 2টো মাছ ভাজা পড়ে আছে প্লেটে, অথচ জনপ্রতি 1 পিস করে ডিম সিদ্ধ করে ভাজা হয়েছিল। মাছও জনপ্রতি দিয়ে 2টো বেশি ছিল। খাসির মাংস ছিল 1 কেজি, গরুর মাংস ছিল 1 কেজি। দেশি মুরগির রোস্টে শুধু ঝোল পড়ে আছে বাটিতে। সেসব দেখে বড় জায়ের মুখের রং পরিবর্তন হয়নি। রাগ হলো, চুপ করে রইলেন। 3জনের প্লেটে পোলাও বেড়ে দেয় বড়জা। মাছ দিতে গিয়ে দোটানায় ভোগে, তবু একটা শাশুড়ি মায়ের প্লেটে দিয়ে অন্যটা নিজে অর্ধেক নেয়, বাকি অর্ধেক তানিয়াকে দেয়। শাশুড়ি মাকে বলে তরকারি বেড়ে দিতে। সে বড় বউয়ের প্লেটে দেখে দেখে মাংস তুলে দেয়। নয়তো বড় বউ সিঙ্গাপুরে খবর পাঠিয়ে দিবে, এমনিতে তো খাসির মাংস, রোস্ট আর ডিম শেষ। মেজো বউয়ের প্লেটে দিতে গিয়ে আর কিছুই থাকে না দেখা যায়। নেড়ে চেড়ে তেল, হাড্ডি আর এক টুকরো দিয়ে প্লেটের এক পাশ ভর্তি করে দেয়। তিনি গরুর মাংস খান না। নিজের জন্য একটা বাটিতে আলাদা করে খাসির মাংস তুলে রেখেছেন। সবটুকু তরকারি নিজের প্লেটে ঢেলে নেন একবার। চুপচাপ খায় সবাই। বড় যা ছোট জায়ের প্লেটের দিকে তাকায়। তার হয়তো একটু খারাপ লাগলো। মেয়েটা সকাল থেকে খেটে খুঁটে সব কিছু গুছিয়ে দিল, অথচ ওর জন্য কিছুই নেই। নিজের প্লেট থেকে বড় এক টুকরো তুলে দেয় ছোট জায়ের প্লেটে। তানিয়া নিতে না চাইলে জোর করে দেয়। সে তো ছেলের জন্যই বেশি বেশি নিয়েছিল। ছেলে তো অর্ধেক খায়নি, সবাই জানে। বাকিটা তো সে নিজেই খেয়েছে। তাই হয়তো ছোটো জাকে এক টুকরো তুলে দিল। খাঁটি দুধের অল্প করে পায়েস রান্না করেছিল। 1 চামচ পায়েস পড়ে আছে বাটিতে। খাওয়া শেষ করে পায়েসের বাটি নিয়ে ফ্রিজে রেখে দেয় বড়জা। তার ছেলেকে পরে খেতে দিবে। প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রেখে দেয়। টেবিল পরিষ্কার করে নিজের রুমে যাওয়ার জন্য আগাতে বড়জা এর ডাক কানে ভেসে এসে নিজের রুমে না গিয়ে বড়জায়ের রুমের দিকে যায়। ভেতরে প্রবেশ করে দেখে বড়জা বেডে বসে রাগে ফোঁসফোঁস করতেছে। বুঝতে পারে তার রাগের কারণ। ঘন্টার পর ঘন্টা ধরে আগুনের সামনে দাঁড়িয়ে গরম সহ্য করে রান্না করলো, অথচ খাওয়ার সময় খাবার নেই। শাশুড়ি প্রত্যেকবার এমন করে। এমনিতে তো ভালো মন্দ রান্না করতে দেন না কখনো। ভীষণ কৃপণ তিনি। মেপে মেপে দেন রান্না করার জন্য। আর এখন মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে আসে, তখনই বিভিন্ন ভালো ভালো আইটেম রান্না করতে দেন। আর খাওয়ার সময় সব খাবার তাদের প্লেটে তুলে দেন। বাড়িতে যে ছেলের বউ আছে, সেই চিন্তা তার নেই। পরের মেয়েকে কেন খাওয়াবেন? হ্যাঁ ভাবি বলেন। তরকারি আলাদা সরিয়ে রেখেছ? না। ওই বুড়ির হাই প্রেশার, তারপরও দুধ, ডিম, গরুর মাংস ঠেলাতেই থাকে গেলার মধ্যে। গিলবে গিলবে আর বলবে ভালো লাগে না, প্রেশার বেড়েছে। ওই শয়তানি বুড়ি কোন আক্কালে এক টেবিলে বসে আমাদের দুজনকে ছাড়া খাসির মাংস খেলো একা একা। ও নিজের মেয়েকে তো ঠিকই ঠেলে ঠুলে গিলেছে।
আর কিছু বলতে পারছে না, রাগে তার শরীর কাঁপছে। নিজের মেয়ের বেলায় 16 আনা, অন্যের মেয়ের বেলায় 4 আনাও না। একটু পর আবারও রাগের চোটে অনেক কিছু কথা বলে তানিয়ার কাছে। তানিয়া নিশ্চুপ হয়ে শোনে। কী বা বলবে, অভ্যাস হয়ে গেছে সব। নিজের রুমে ফিরে আসে তানিয়া। বেডে গম্ভীর হয়ে বসে আছে আরাপ। খাওয়ার সময় সব দেখেছে তার মা কী করছে। আরাপ বেশি মাংস খায় না, তেল মশলা খাবারও বেশি খায় না, 2-3 টুকরো বেশি খায় না কখনো। বাড়িতে দুজন বউ আছে সেই কথা যেন ওর মা ভুলেই গিয়েছিল। বোন জামাইয়ের সামনে কিছু বলতে পারেনি তার মা, এমন কিভাবে? এমনিতেও সকলের সাথে বসে খুব একটা খাওয়া হয় না আরাপের। ছুটির দিনে 2-1 বেলা একসাথে খাওয়া হয়, তাছাড়া বাকি দিনগুলোতে একাই বেশি খায়। তার মা কি সবসময় এমনই করে, নাকি আজকে করলো শুধু? আরাপ তানিয়াকে জিজ্ঞাসা করে অনেকবার এই ব্যাপারে। তানিয়া নিশ্চুপ থাকে। যা বোঝার আরাপ বুঝে নেয়, আর কিছু জিজ্ঞাসা করে না। পরের দিন বড়জা বাপের বাড়িতে চলে যায়। তার বাবা এসেছিল নেওয়ার জন্য। তানিয়ার বাবা তানিয়া আর আরাপকে নেওয়ার জন্য আসতে চাইলে মাঝার ইসলাম আর 2 দিন পর আসতে বলে। কারণ তার মেয়ে এসেছে, মেয়েকে রান্না করে খাওয়াবে কে? বড় বউ তো চলে গেছে। পরের দিন সকালে বাড়ির বাইরে ময়লা ফেলতে যায় তানিয়া। তখনই কানে ভেসে আসে শাশুড়ি মায়ের গলার স্বর। শাশুড়ি প্রতিবেশীর কাছে তানিয়ার নামে সমালোচনা করছে, সেই সঙ্গে বিশ্রী গালিগালাজ করছে। তার কারণ হলো তানিয়া গতকাল রাতে বাড়তি ভাত ফ্রিজে তুলে না রেখে ঘুমিয়ে পড়ছিল। ভাত গরম ছিল, তাই ভেবেছিল ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবে। ক্লান্ত শরীর বেডে এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ছিল তানিয়া। ভাত আর ফ্রিজে তুলে রাখা হয়নি। শাশুড়ি দেখেছে ভাত বেশি হয়েছে, ভাতের বোল থেকে বেড়ে ছোট বাটিতে করে ফ্রিজে রাখতে হবে, তাই আর রাখেন নাই তিনি। পানি ঢেলে দিয়েছিলেন। তানিয়া কেন ভাত ফ্রিজে রাখেনি সেটাই ওর দোষ। এই পান্তা ভাত এখন কে খাবে? অনেক বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে আসমা বেগম। জোয়ান মেয়ের এত কিসের ঘুম? একদিন না হয় ঘুমালে মরে যাবে? সারাদিন কোনো কাজকর্ম করে না, শুয়ে বসেই তো দিন পার করে। তানিয়াকে গালিগালাজ করতে ওর বাবা মাকেও গালিগালাজ করতে শুরু করে। প্রতিবেশী মহিলা আসমা বেগমের সাথে তাল মেলাচ্ছে। সব শুনে তানিয়া নিশ্চুপ হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আবার। সকালে রুম থেকে বেরিয়ে আসতে আসমা বেগম হাজারটা কথা শুনিয়ে দিয়েছিলেন ভাতের জন্য। সেই সব মেলে নিলেও এইসব কথাগুলো মানতে পারছে না। একজন মানুষের ভাষা এত বিশ্রী হয় কিভাবে? তানিয়ার কলিজা ফেটে যাচ্ছে এইসব শোনার পর। কেন শুয়েছিল ভাত ফ্রিজে না রেখে? একা হাতে রান্না শেষ করে তানিয়া টেবিলে খাবার সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। আরাপ মাত্র ঘুম থেকে উঠেছিল, ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। বউকে সামনে পেয়ে আদর করে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে আসে। বাবা, বোন আর বোনের জামাই আগে আগে বসেছে, খাওয়া শুরু করেছে তারা। নিজের চেয়ার টেনে বসে আরাপ। 3জনে খেয়ে উঠেছে। আরাপ আস্তে আস্তে খাচ্ছে। তানিয়া আর আসমা বেগম খাবার খেতে বসে। তানিয়া পান্তা ভাতের বাটিটা সামনে নিয়ে বসে। আরাপ অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। গরুর মাংস, গরম ভাত, মাছ ভাজা রেখে পান্তা ভাত কেন খাচ্ছ? আসমা বেগম গরম ভাতের প্লেট বেড়ে দিয়ে গরম ভাত খেতে বলে। পান্তা ভাত খেতে নিষেধ করে বারবার। আরাম নিজেও নিষেধ করে। সামনে থেকে পান্তা ভাতের বাটিটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তানিয়া ছাড়ে না। আরাপের হাত সরিয়ে দিয়ে খেতে থাকে এক মনে। একটা কথাও বলে না। আরাপ আর কিছু বলে না। বুঝতে পারে নিশ্চয় ওর মা এমন কিছু বলেছে যার জন্য তানিয়া পান্তা ভাত খাচ্ছে। আসমা বেগম বারবার নিষেধ করতে থাকে পান্তা ভাত খেতে। তানিয়া তার দিকে চোখ তুলেও তাকায় না পর্যন্ত। কিছুক্ষণ আগে যা যা বলেছে সেই সব শোনার পর এই গরম পান্তা আর তানিয়ার গলা দিয়ে নামবে না। পান্তা ভাত নষ্ট হবে বলেই তো এত কথা, পান্তাই খাবে। বউকে পান্তা খেতে দেখে আরাপের গলা দিয়ে আর খাবার নামতে চায় না। তবু খাবার নষ্ট হবে বলে জোর করে পানি দিয়ে গিলে খায়। রুমে প্রবেশ করতে আরাপ তানিয়াকে জিজ্ঞাসা করে পান্তা ভাত খাওয়ার কারণ। 10-12 বার জিজ্ঞাসা করার পরেও বলে না কিছু তানিয়া। আরাপও নাচরবান্দা, শেষ পর্যন্ত না পেরে সব বলে দেয় তানিয়া। তার মা কি কি বলেছে সকাল থেকে সব শোনার পর কিছু সময় চুপ থাকে আরাপ। কষ্ট হয়, খারাপ লাগে। তানিয়াকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই ওর কাছে। মাকে কিছু বলতে গেলে উল্টে তানিয়ার দোষ হবে। বলবে তানিয়া তার ছেলেকে উস্কে দিয়েছে তার বিরুদ্ধে। সাফ সাফ না করবে, এইসব কিছুই বলেনি। কয়েকদিন বেশ চিনে গেছে নিজের মাকে। ওর কাছে ওর বউয়ের নামেই সমালোচনা করে এখন। আরাপ রাগ দেখালে আর কিছু বলে না। ছেলের বউয়ের জন্য মায়ের সাথে কেন রাগ দেখাবে? সেখানেও তানিয়ার দোষ। তানিয়া তার ছেলেকে কালো জাদু করেছে, তাই ছেলে বউ পাগল। এই কথা শুনেছে তানিয়া প্রতিবেশীকে বলার সময়। আসমা বেগম মনে করেন তার 2 ননদ দেবরের বউ আর যাদের সে দেখতে পারে না তারা তাদেরকে কালো জাদু করেছে। সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে। ননদ দেবরের বাড়ি থেকে খাবার কিছু দিলে না খেয়ে সব খাবার ফেলে দেয়। বাড়িতে অন্য কেউ খেতে দেয় না। কত শত প্লেট খাবার যে ময়লা পুকুরে ফেলে দিয়েছে হিসাব নেই। এইসবের হিসাব তো একদিন দিতে হবে। পরের দিন আরাপ মাজার ইসলামের কাছে 2000 টাকা চাই। মুখের উপর মাজার ইসলাম বলে টাকা নেই আমার কাছে। টাকা কেন থাকবে না? শেষ হয়ে গেছে। ব্যাংকে তো আছে, ব্যাংকেও নেই। কেন, কি হয়েছে এত টাকা? আমার টাকা কি হচ্ছে সেটার হিসাব আমি তোকে দেবো কেন? তোমার টাকার কথা তো আমি বলিনি, আমি বলেছি সোনালী ব্যাংকের কথা। সেখানে তো আমি টাকা রেখেছি। কে বলেছে সেখানে তোর টাকা? আমার অ্যাকাউন্টে আমার টাকা।
অ্যাকাউন্টটা আমি রেখেছি, আমি উত্তোলন করছি, আমার টাকা আমি খরচ করেছি, তোর কি? ওই টাকা তুমি রেখেছিলে? হ্যাঁ আমি রেখেছিলাম। তোর টাকা হলে এখন দুই ব্যাংকে টাকা রেখে দেখা। আরাব কিছু না বলে নিজের রুমে চলে আসে। আরাব থমথমে মুখ দেখে তানিয়া বুঝতে পারে কিছু হয়েছে। জিজ্ঞাসা করলেও কিছু বলে না আরাব। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নাও, একটু পর বের হব। বেলা তখন 12টা। আরাব ফের আর শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় বিছানার চাদর ধুয়ে ছাদে শুকাতে আসে। মাথা ঘুরছিল তাই গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ ঝলঝলে আকাশে কালো মেঘের আবির্ভাব ঘটে। আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লানি শুরু করে। তানিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে আসে। সকালে রান্না একাই হাতে করে। মাগরিবের আজানের আগে বিশ্রী ভাষায় বড় গলায় গালিগালাজ করে শুরু করে দেয় আসমা বেগম। চ্যাংড়া মেয়ের কিসের জন্য দিনের বেলা শুতে হয়, ওর কিসের আলসামি, সারাদিন কী কাজ করে। তানিয়া আর ওর মাকে এসব ভাষায় গালি দেয় যা এখন প্রকাশ করা যাবে না। ফকিন্নির বাচ্চা এইসব ভাষা বলে, সাথে এর চেয়েও বিশ্রী ভাষায় গালিগালাজ করতে, যা পৃথিবীর আর কেউ বলেনি কখনো। মুখ দিয়ে যা আসে তাই বলে গালিগালাজ করে। ছোট চাষি শ্বশুর এসেছিল, সেও শুনে সব কিছু। বাড়িতে তখন মাঝার ইসলামও ছিল, সেও নিজের বউকে কিছু বলে না। নিশ্চুপ হয়ে সব শুনে তানিয়া। টু শব্দ না করে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। না খেলে আবার গালিগালাজ শুনতে হবে। এখন না খেলে পরে তো খেতেই হবে, সেজন্য খাবারের সাথে রাগ দেখি লাভ নেই। রাতে আরাব বাড়িতে আসলে তার মা অভিযোগের ঝুলি খুলে বসেন। তখন সেখানে বড় যাওয়ার শাশুড়ি ছিল। আরাপের সামনে তানিয়ার বাবা মা তুলে গালিগালাজ করেন। বারবার থামাতে চেয়েও থামাতে পারেনি আরাপ। কী হয়েছে জিজ্ঞাসা করলে বলে, দুপুরে ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়ে এসে শুয়ে পড়েছে। আকাশে যে মেঘ করেছে, বৃষ্টি হবে সেদিকে নজর নেই। বড়জা বলে, কয়েকটা কথা শুনেছি, তাই এখন তেজ দেখে নিজের রুমে গিয়ে শুয়ে আছে একা একা। আরও অনেক কিছু বলে। আরাব সেদিকে কান দেয় না। মার দিকে তাকে বলে, ছাদ থেকে কাপড় চোপড় এনেছে কে? তানিয়া। সকালে রান্না করেছে কে? তানিয়া। বিকালে রান্না করেছে কে? তানিয়া। ঘর দৌড় ঝাড়ু দেওয়া, থালা বাসন হাঁড়ি পাতিল কে ধুয়েছে? তানিয়া। সব কিছু তানিয়া করেছে। তাহলে তোমরা সারাদিন বাড়িতে কি করছো? ছাদ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসতে পারোনি? সব কিছু তানিয়া করছে, তারপরেও ওকে কীভাবে বকাবকি করছো? আবার আমার কাছে বিচার চাচ্ছ? ওকে কি মানুষ মনে হয় না তোমাদের? ও কি রোবট মনে হয় তোমাদের? ওর বয়স কতই বা, 20 বছরও হয়নি, এত অভিযোগ কেন তোমাদের? কিছু বলতে পারে না আসমা বেগম। তানিয়া খেয়েছে শুনেছে, তাই আরাম নিজেও খাবার বেড়ে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে রুম অন্ধকার করে শুয়ে আছে তানিয়া। ঘুমিয়েছে নাকি কাঁদছে? ফোনের টর্চ অন করে ডোর লক করে বেডের কাছে এসে দাঁড়ায়। বুঝতে পারে তানিয়া ঘুমায়নি। কোনো কথা না বলে বেডে শুয়ে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে। স্বামীর আলিঙ্গন পেয়ে তানিয়ার কষ্টগুলো বেরিয়ে আসতে চায়। আদর কর, চুমু খায়, মাথায় পিঠে হাত বুলে দেয়, আবার শক্ত করে জড়িয়ে নেয়। তারপর জিজ্ঞাসা করে তার মা কী বলেছে। অল্প কিছু কথা বলে বাকিগুলো আর বলতে পারে না। আজ ভীষণ কান্না পাচ্ছে। কান্নার কারণে কথাগুলো বের হচ্ছে না ভেতর থেকে। আরাব শক্ত করে জড়িয়ে ধরে বুকে। তারপর বলে, তুমি তো জানোই মা পাগল, মাথা খারাপ, সুস্থ মস্তিষ্ক কোনো মানুষ এমন কিছু বলতে পারে না কখনো। কি করব বলো? কত কিছুই তো বলি তাকে, কোনো কথাই শোনে না। আমাকেও তো বিশ্রী ভাষায় গালিগালাজ করে মাঝে মাঝে, অথচ নির্বোধ মানুষ বুঝতেই পারে না সে নিজেই নিজেকে গালিগালাজ করে। কিছু না বলে স্বামীর বুকে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদে তানিয়া। স্ত্রী কান্নায় আরাপের বুক ফেটে যায়। এই বাড়ির মানুষদের কিছু বলে লাভ নেই। কিছু বললেই তারা উল্টে মানে বের করবে। মাঝখানে পেরিয়ে যায়, প্রেগনেন্সি কিট করে জানতে পারে তানিয়া প্রেগনেন্ট। বাড়ির সবাই ভীষণ খুশি। তানিয়ার প্রেগনেন্ট হওয়ার কয়েকদিনের মধ্যে আরাপের পুনরায় জবে জয়েন করে। বাড়ির সব কাজ কখনো তানিয়াকে দিয়ে করায়। বড়জা নিজে এই রুমে বসে বসে সারাদিন ফোনে ডুবে থাকে। বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করা, কলে কথা বলা। নিজের ছেলেরও খেয়ালও রাখে না ঠিকমতো। তানিয়াকেই ঘুরে ফিরে বলে খাইয়ে দিতে হয়। ওয়াশরুমে গেলে ওকে ফ্রেশ করিয়ে দিতে হয়। শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় কোনো কিছু ধুয়ে দেন না, রুমে মুছে দেন না, বিছানার চাদর ধুয়ে দেন না, কোনো কাজ করে না। অশান্তির জন্য না হয় সেজন্য তানিয়া নিজেই সব কাজ করে। বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, মোছা, রান্না করা, সকলে খেয়াল রাখা, যত্ন করা সব একাই করে। না করে উপায় নেই। আসমা বেগম বিশ্রী ভাষা শুনতে হয়তো, তবুও কাজ করার পরে শুনতে হয়। 1 মাস পেরিয়ে যায়। রাতের খাবার খেতে বসেছে সবাই। মাঝার ইসলাম আরাপের দিকে তাকিয়ে বলে, মাস তো পেরিয়ে গেছে, বেতন পাসনি? খেতে খেতে আরাপ বলে, হ্যাঁ পেয়েছি তো। তাহলে অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কেন? সংসার খরচে 20,000 টাকা তো মার কাছে দিয়েছি, বাকি টাকা? খেতেই বলে, বাকি টাকা আমার নিজের অ্যাকাউন্টে জমা রেখেছি। এখন থেকে প্রত্যেক মাসে সংসার খরচে 20,000 টাকা বাদে বাকি টাকা আমার অ্যাকাউন্টে জমা রাখবো। রেগে আরাফের দিকে তাকিয়ে রইলেন মাঝার ইসলাম। আরাফ এক মনে খেয়ে চলছেন। ডাইনিং টেবিলে আর কোনো কথা হয় না। থমথমে মুখে খাওয়া শেষ করেন সকলে। খাওয়া শেষ হলে মাঝার ইসলাম নিজের রুমে চলে যায়। পেছন পেছন আসমা বেগম আসেন। আরাফ গিয়ে বসে সোফায়। পাশে বসে ওর ভাতিজা, চাচা ভাতিজা মিলে খুনসুটি শুরু হয়। বড়জা নিজের রুমে চলে যায়। টানিয়ে ডাইনিং টেবিল
গুছিয়ে পরিষ্কার করে। মাঝার ইসলাম উচ্চ গলার স্বর ভেসে আসে। ভীষণ রকমের ক্ষেপে গেছেন বোঝা যাচ্ছে। সোফায় বসে থাকা আরাপ শুনতে পায় বাবা উচ্চ গলার স্বর। তানিয়াও শুনতে পায়। মাঝার ইসলাম রেগে বলেন, পোড়ালে খাওয়াইলাম পড়াইলাম বড় করলাম, এখন রোজগার করে শিখছে, বিয়া কইরা আর ধন বড় হয়ে গেছে, 20,000 টাকা দিয়ে সংসার চলে। বিশ্রী ভাষায় আরও অনেক কিছুই বলে। চুপচাপ সব শুনে আরাব আর তানিয়া। তানিয়া টেবিল পরিষ্কার করা হতে আরাব ভাতিজাকে কোলে নিয়ে দাঁড়ায়। ভাবি রুমের সামনে গিয়ে ভাতিজাকে ছেড়ে দিয়ে রুমে প্রবেশ করে। ভাতিজা রুমে প্রবেশ করতে আরাব নিজের রুমে চায়। তানিয়া ডাইনিংয়ের রুমের লাইট অফ করে রুমে প্রবেশ করে দেখে আরাব রুমে নেই, ওয়াশরুমে গেছে বোধহয়। শোয়ার জন্য বেড ঠিক করে নেই। আরাব ওয়াশরুম থেকে বের হতে তানিয়া ওর সামনে দাঁড়ায়। আব্বার অ্যাকাউন্টে টাকা দাওনি কেন? ধন বড় হয়েছে তাই? এটা আবার কোন ধরনের কথা? ভুল কোথায় বললাম? আব্বা রাগারাগি করছে তো টাকার জন্য। রাগারাগি করবে কেন? ব্যাংকে নাকি ওই বাচ্চাদের টাকা রাখে, আবার ওই উত্তোলন করে। আমি নাকি ব্যাংকে 1 টাকাও রাখিনি। এই মাসে টাকা দেয়নি বলে এত জ্বলুনি উঠছে ওদের। ছেলে তো আরও 2জন আছে, তারা টাকা দেয় তার অ্যাকাউন্টে। 20,000 টাকা দিয়ে সংসার খরচ চলবে না কেন? বাড়িকে আমার একার পালার দায় ওরা 2জন খরচ দেবে না? এসব কি ভাষা? এসব তো কখনো বলো না তুমি। এইসব ভাষায় পিএইচডি করানো হয় এই বাড়িতে? এই বাড়িতে থাকবো আর এসব শিখবো না তাতে হয়? এই চুপ থাকো। আবার বলে, 2-2.5 মাস বেকার ছিলাম, তাতে সকলের আসল রূপ দেখা হয়ে গেছে। গতটা বছর প্রতি মাসে 50 থেকে 55,000 টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছি। আমারগুলো কই? আমার টাকা আমি চাইলেই দোষ। 2,000 টাকা চেয়েছিলাম, মুখের উপর না করে দিয়েছিল ব্যাংকে, নাকি আমি 1 টাকাও রাখিনি। আরও বলেছিল পারলে এখন 2 টাকা রেখে দেখা ব্যাংকে। প্রথম মাসে স্যালারি পাওয়ার পর থেকে তার অ্যাকাউন্টে টাকা জমা দিলাম। আমার এক কলিগ বলেছিল সব টাকা তার অ্যাকাউন্টে না দিতে, বাকি টাকা দিতে, আর বাকি অর্ধেক নিজের কাছে রেখে। এভাবে তো সারা জীবন সিঙ্গেল থাকবো না, বিয়ে করতে বউ বাচ্চা হবে। আরও অনেক কিছু বলেছিল, আমি সেসব কানে তুলিনি। পরবর্তীতে আরও কয়েকজন বলেছিল কলিগ একই কথা, সেসব আমি কানে তুলিনি। এখন বুঝতে পারছি ওদের কথা শোনা উচিত ছিল। যুদ্ধ শুনতাম, আজ ফকিরের মতো হাত পাততে হতো না। টাকা যে সব কিছুর ঊর্ধ্বে তা আমার বোঝা হয়ে গেছে এই কয়েক মাসে। টাকার জন্য আপন বাবা মা রং বদলায়। 3 মাস ব্যাংকে টাকা দিতে পারিনি, তাতে এক একজনের আসল চেহারা দেখা যাচ্ছে। টাকা থাকলে সবাই দাম দেয়, আর টাকা না থাকলে আপন মানুষও দাম দেয় না। আমাকে কি ধন নাই রে? আমি ধন ছাড়া। আজকের পর থেকে সংসার খরচ বাবদে আর 1 টাকাও আমি দেবো না। আর বাড়ির সব কাজ একা একা করলে খবর আছে তোমার। এখন আর একা নাও তুমি, যেন মনে থাকে। কাজ অর্ধেক করবো, অর্ধেক রেখে দিবা। কেউ করলে করবে, না করলে করবে না। তুমি হাত দিয়ে ধরবা না। কেউ কিছু বললে আমি দেখে নেব। কিছু বলি না দেখে সবাই মাথায় চড়ে বসেছে। এখন মাথা থেকে আছড়ে ফেলবো সব কটাকে। আরাফকে দেখছে, তবে আরাফের রাগ কেউ দেখেনি। নরম পেলে সবাই পেয়ে বসে। অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। কোনো কথা না বলে চুপচাপ বেড়ে গিয়ে শুয়ে পড়ে তানিয়া। রাগ উঠে আছে বলে কিছু বললেই ধমক দিয়ে বসবে। 3 মাস পেরিয়ে যায়। প্রেগনেন্সির 2 মাস পর থেকে তানিয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যা খায় তাই বমি করে ফেলে দেয়। শাশুড়ির সুখে অর্ধেক হয়ে গেছে। বাবার বাড়ি থেকে এসেছে কয়েকদিন আগে। খাওয়া দাওয়া করতে পারে না, শুধু বমি করে। তাই ওর মা এসে নিজের কাছে নিয়ে গেছে। 20 দিন থেকে এসেছে মায়ের কাছে। আসার পর থেকে বাড়ির সব কাজ আবার ওকে দিয়েই করে। তানিয়ার বাপের বাড়ি যাওয়ার পর বড় যাও বাপের বাড়ি চলে গেছে। তানিয়া আসার পর সেও এসেছে। কাজ না করলে শুরু হয় শাশুড়ির বিশ্রী ভাষণ। আমরা তো পোয়াতে হই না, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না। অল্প বয়সে বিয়ে হয়েছিল, আবার পেটে বাচ্চা এসেছিল। বাচ্চা পেট নিয়ে বাড়ির সব কাজ একা করছি। ননদ দেবরদের পেলেছি, শাশুড় শাশুড়ির যত্ন করছি। তারপরেও শাশুড়ি ননদকে জ্বালাই না দিয়েছে সবসময়। ঠিকমতো খেতে দিত না, একবেলা খাইলে আর একবেলা না খেয়ে থেকেছি। আর এখন কাম না কইরা কইরা পেটের ভারে ডরে বানাই ফেলে। তারপর আর নিজ দিয়ে নামে না। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে টাকা খরচ করে পেট কেটে বের করতে হয়। আনছিলাম এক ফকিন্নির বাচ্চা। বাপের তো মুরদ হবে না 2 টাকার মেয়ের পেছনে খরচ করা। আরও যা যা বলা সব ভাষায় প্রকাশ করার মতো নয়। এইসব ভাষা যেন শুনতে না হয়, সেজন্য আরবকে নিষেধ থাকা সত্ত্বেও একাই সব কাজ করে। কিন্তু তবুও প্রায় শুনতে হয় বিশ্রী ভাষার কথাগুলো। ওর সামনে দাঁড়িয়ে ওকেই গালিগালাজ, বাম্মা তুলে 14 গোষ্ঠী তুলে বকাবকি করা। 19-20 হলে শুরু হয় গালিগালাজ। মহিলা মানুষ, তার মুখে সেই ভাষা। পুরুষ মানুষরাও বুঝি এইসব ভাষা শুনে লজ্জা পায়। তানিয়াকে একাই যে এইসব ভাষায় গালাগালি করে তা নয়, বড় যাকেও করে, তবে তার সামনে বা সে শুনতে পাবে এরকম না। প্রতিবেশীর সামনে এভাবে গালিগালাজ করে তাকেও তানিয়া শুনতে বলেছে। কারণ বাড়ির ভেতরে ময়লা আবর্জনা ফেলার জন্য তানিয়াকে বাড়ির বাইরে যেতে হয়, ছাদে যেতে হয়। কিছু সবজি গাছ আছে, সেগুলোতে পানি দেওয়ার জন্য যায়। তখনই কানে ভেসে আসে এইসব কথা। প্রতিবেশীগুলো তারই মতোই। তারাও নিজেদের ছেলের বউদের নিন্দা সমালোচনা করতে ব্যস্ত। পরনিন্দা চর্চা করা এদের মূলত কাজ। আরব জানে না তানিয়া একাই বাড়ির সব কাজ করে। ও সকালে বেরিয়ে যায়, ফিরতে সন্ধ্যা হয়। ততক্ষণে বাড়ির সব কাজ
শেষ করে ফেলে তানিয়া। তাই আরাব জানতেই পারে না তার বউটা বাবু পেটে নিয়ে সব কাজ একা করছে। মেয়েটা খেতে পারে না কিছু। মায়ের কাছে ছিল তখন মা জোর করে মুখে তুলে তুলে এটা সেটা খাইয়েছে। এখন তো আর মা নেই, বাবার বাড়িতে নেই, মাছের গন্ধ সহ্য করতে পারে না একেবারে। কাটতে রান্না করতে ওর জান শেষ, শ্বাস বন্ধ করে যেন মাছ কাটে রান্না করে। তারপরও দুই একজনের সাহায্যের জন্য আগায় না, নিজের ইচ্ছে মতো কিছু রান্না করে খেতেও পারে না। সপ্তাহে যদি মাংস রান্না হয় তা তো একদিনের তরকারি দিয়ে ভাত খেতে পারে না মেয়েটা। এছাড়া বাকি দিনগুলো ভর্তা ভাজি দিয়ে খেতে হয়। দুধ ডিম খেতে গেলে শাশুড়ি ভাষণ শুরু হয়। আমার ছেলেমেয়ে যখন পেটে ছিল ভর্তা ভাতও খেতে পেতাম না দুবেলা। 2 দিন পর একদিন ভাত চোখে দেখলাম। হালি হালি ননদ দেবরের মুখে দেওয়া আগেই শেষ হয়ে যেত। আর এখনকার দুধ ডিম আরও কত কিছু খাওয়ার লাগে হিসাব নেই। আমি যেই রকম শ্বশুরবাড়িতে পড়েছিলাম ওই রকম শ্বশুরবাড়িতে পড়লে আমার যেমন জ্বালাইতে শয়তান বুটলিলা বুড়ি, সেই জ্বালার ভাত খেয়ে এসেছি আমি। এখনকার অমনে জ্বালাগো 2 দিন জামাই বাড়িতে ভাত খেতে পারবে না। কিছু কই না তাতেও যেমন অন্যের মানুষরা ছেলের বউদের যেভাবে জ্বালায় সেভাবে জ্বালাইলে কী করতে আল্লাহও জানে। শাশুড়ির মুখে এমন কথা শোনার পর থেকে ডিম দুধ খাওয়ার রুচি হয় না তানিয়ার। আড়া বেশে দিলেও খায় না। তানিয়া মাঝে মাঝে ভীষণ হাসি পায় শাশুড়ি মায়ের কথা শুনে। সে নাকি জ্বালায়, মানুষ এর থেকে বেশি জ্বালায় নাকি ছেলের বউকে। তানিয়া নিজের চোখে নিজের শাশুড়িকে দেখেছে শুধু এমন করতে। কাজ করতে হবে বলে শাশুড়ি সবসময় বলে, আমি এত বছর সংসার করতে অনেক কাজ করছি, কাজ করতে করতে শরীর ক্ষয় হয়ে গেছে, বয়স এখন আর কোনো কাজ করতে পারবে না, কয়েকটা চুপ খাবো আর চুপচাপ বসে থাকবো। অথচ কয়েক ঘন্টা পর আবার বলে, আমার কি বয়স হয়েছে, হাত পা শরীরের চামড়া কুঁচকে গেছে, কি হয়েছে কে জানে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, দুধ ডিম ফল মূল কম খাওয়ার কারণে এমন হয়েছে, দুধ ডিম বেশি বেশি খেতে হবে, অমুক তমুকরা আমার থেকে বয়স্ক, পরে ওদের চামড়া কি সুন্দর টান টান। কাজ করার সময় বুড়ি, আর এমনিতে সে যুবতী মেয়ে হতে চায়, তার নাকি বয়স হয়নি। অথচ তার বড় ছেলের বয়স 35 বছর, মেজো ছেলে 28, ছোট 23, মেয়ের 21, তারপর সে যুবতী হতে চায়। 50 বছর পার করে গেলেও তার হাত পা শরীর চামড়া কুচকাবে না। শ্বশুরবাড়ি প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলবে।